টানা ভারী বর্ষণে কক্সবাজার বান্দরবানে ভয়াবহ পাহাড় ধস, স্বামী স্ত্রী ও একই পরিবারের 2 শিশুসহ নিহত অন্তত 7। সারা দেশে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, 8 বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের। রাত 1টার মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ো বৃষ্টি, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেয়া হলো সতর্কবার্তা। দেশের সামরিক শক্তি বাড়ানোর মেগা পরিকল্পনা হাতে নিল সরকার, বগুড়ায় স্থাপিত হচ্ছে ড্রোন কারখানা ও যুদ্ধ বিমান ঘাঁটি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল রাখার সিদ্ধান্ত হাইকোর্টের, সংবিধানে ফিরল গণভোট বলছেন আইনজীবীরা। টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পাহাড় ধসে 7 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চকরিয়া উপজেলার মসনিয়াকাটা এলাকায় বসত ঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের 2 শিশু মারা যাওয়ার তথ্য জানিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। এছাড়া একই সময় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পৃথক 2 ঘটনায় 5 জন নিহত হয়েছেন। চকরিয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার জানান, বসত ঘরে পাহাড় ধসে 2 শিশুসহ তাদের মা চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা 2 শিশুকে মৃত ঘোষণা করেন। আর অন্যদিকে বান্দরবানের লামায় আজিজনগরে একটি ঘটনায় একই পরিবারের 3 জন এবং অপর ঘটনায় স্বামী স্ত্রী মারা গেছেন। টানা 3 দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের জনজীবন। এরই মধ্যে দেশের 4টি বিভাগের নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন শহর অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলজট। আগামীকাল শুক্রবার বিকেল পর্যন্ত দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। চট্টগ্রামে ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ি উপজেলায় বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতে হালদা নদী সহ উপজেলার প্রধান প্রধান খালের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই অঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কায় ফটিকছড়ি ও নজিরহাট পৌরসভা সহ উপজেলার 18টি ইউনিয়নে মোট 21টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এই বৃষ্টিপাতের কারণে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে এই বন্যা 3 দিনের বেশি দীর্ঘায়িত হবে না বলে আশা করা হচ্ছে। সবুজ আলম, ইত্তেফাক। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার রাত 1টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলাকে ঘিরেই দেশের সামরিক শক্তি বাড়ানোর মেগা প্রকল্প হাতে নিতে যাচ্ছে তারেক রহমানের সরকার। দীর্ঘদিন অবহেলিত থাকা এই জেলাতেই তৈরি হতে যাচ্ছে দেশের প্রথম সামরিক ড্রোন কারখানা এবং যুদ্ধ বিমান ঘাঁটি। এছাড়াও উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামরিক বাহিনী উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, জাতীয় গুরুত্ব বিবেচনায় ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ার কাজ বাস্তবায়নের উদ্যোগের বার্তাও দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামরিক ড্রোন কারখানার সহযোগিতায় থাকছেন মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ তুরস্ক। আর সম্ভাব্য চীন থেকে আসা J-10CE মডেলের যুদ্ধবিমান দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে বগুড়া জেলাতেই আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি স্থাপন হবে। ইতিমধ্যে বিমান ঘাঁটির অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে উন্নয়নের কার্যক্রম চলছে। দেশের সেনাবাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তুলতে আগামী 10 বছরে প্রায় ৮৬,০০০ কোটি টাকার পরিকল্পনার কথা জানিয়েছেন সরকার প্রধান। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়াতেও আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল এবং সাবমেরিন সংযোজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশীয় প্রতিরক্ষা শিল্পে বিকাশের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন সম্প্রসারণের পাশাপাশি উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর সিস্টেম, ইলেকট্রনিক এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কার্যক্রম চলমান রয়েছে। বগুড়া জেলায় সামরিক ড্রোন কারখানা এবং বিমান ঘাঁটি স্থাপন শুধু দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় জোরদার করবে না, এটি প্রতিবেশী দেশ ভারতের কৌশলগত অবস্থান, বিশেষ করে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়েও নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গেল বছরের 13 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, রিটের পক্ষে ছিলেন ডক্টর শরীফ ভুঁইয়া, জামায়াত ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা মিশর ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগে এবার ফিফা সভাপতি, ম্যাচ রেফারি সহ প্রায় 20 জনের বিরুদ্ধে নোয়াখালী সুদারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ কি ফিফার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, নাকি এটি কেবল ভাইরাল হতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি? এমন প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা। অভিযোগকারী মোহাম্মদ রাকিব নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। তিনি 8 জুলাই রাতে লিখিত অভিযোগ নিয়ে সুদারাম মডেল থানায় যান। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি আইনগত এখতিয়ারের বাইরে থাকায় অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে বিশেষ সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে। অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের রেফারি ফ্রাসোয়া লেতিসকে এবং আরও 15 থেকে 20 জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। রাকিবের দাবি, ম্যাচে অন্যায্য পেনাল্টি, বৈধ গোল বাতিল এবং মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফল পরিবর্তন করা হয়েছে। এতে করে তিনি এবং মিশরের অসংখ্য সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে ফিফার কাছে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সবুজ আলম, ইত্তেফাক। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহ আলমের কাজের সমালোচনা হওয়া স্বাভাবিক, তবে সমালোচনা ও মিথ্যাচার এক বিষয় নয়। তার দাবি, স্থানীয় সরকার মন্ত্রণালয় উন্নয়ন বরাদ্দের তালিকায় গোপালগঞ্জ 7ম এবং বগুড়া 16তম অবস্থানে থাকলেও প্রচার করা হয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়ায় নেওয়া হয়েছে। এ ধরনের প্রচারণাকে তিনি মিথ্যাচার বলেও উল্লেখ করেন। রাশেদ খান আরও দাবি করেন, মীর শাহ আলমের কোনো ভুল থাকলে অবশ্যই তার সমালোচনা হওয়া উচিত, কিন্তু পরিকল্পিতভাবে তাকে ঘিরে সম্মিলিত মিথ্যাচারের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, যার উদ্দেশ্য তাকে টার্গেট করে সরকারকে দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করা।
একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন। 8 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে রাশেদ খান আরও লিখেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মীর শাহ আলম জামাত আমিরের সঙ্গে ঢাকা 15 আসনে উন্নয়ন নিয়ে সমন্বয় সভা করেছেন এবং অতীতেও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সঙ্গে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এসব উদ্যোগের জন্য প্রশংসা না করে তাকে নিয়মিত সমালোচনার মুখে ফেলা হচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতা রাশেদ খান। তার অভিযোগ, মীর শাহ আলমের পেছনে আওয়ামী লীগ ও তার দস্যুরা সোচ্চার। এর কারণ হলো তিনি মাসখানেক আগে বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এসব কারণে বর্তমান বিরোধী দল ও আওয়ামী লীগ একযোগে উঠে পড়ে লেগেছে। সবুজ আলম, ইত্তেফাক।